নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়াল আপনাদেরকে স্বাগত। আপনারা ইতিমধ্যেই জানেন যে রাত পোহালেই পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা ক্ষেত্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই 4টি বিধানসভা উত্তরবঙ্গ থেকে রায়গঞ্জ এবং দক্ষিণবঙ্গ থেকে 3টি বিধানসভা হলো মানিকতলা, বাগদা এবং রানাঘাট দক্ষিণ। আর এই উপনির্বাচনগুলো তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনের কাছে ভীষণ পরিমাণ গুরুত্বপূর্ণ। তার কারণ বিজেপির কাছে এটা বেশি গুরুত্বপূর্ণ যে 18টা সিট একটা সময় ছিল 2019-এ, 2024-এ লোকসভাতে এসে সেটা 12তে দাঁড়ায়। এবার ওখান থেকে অনেক নেতা নেত্রী কর্মীদের মনোবল ভেঙে যায়, নতুন পুরনো নিয়ে একটা কোন্দল শুরু হয়। আর বিশেষ করে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর কাছে এটা অ্যাসিড টেস্ট বলতে পারেন। তার কারণ শুভেন্দু অধিকারী তার নিজের গড়ের দুটো জায়গা জিতিয়ে দিলেও তার স্ট্র্যাটেজি অনুযায়ী বাকি যেই সব জায়গায় লড়াই হয়েছে সেখানে কিন্তু বিজেপির ফল আশানুরূপ হয়নি। তো সেখান থেকে এটা তার কাছেও একটি জবাব দেওয়ার জায়গা এবং এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে এই উপনির্বাচনগুলিতেও বিজেপি স্টার ক্যাম্পেনার বা প্রধান মুখ কিন্তু শুভেন্দু অধিকারী। তিনি 4টি জায়গায় ঘুরে ঘুরে প্রচার করেছেন, কোথাও রোড শো করেছেন, কোথাও জনসভা করেছেন। ইভেন তো বাগদাতে এরকম হয়েছে যেদিন তিনি রোড শো করছেন ওইদিন ফিরহাদ হাকিমও ওখানে এবং প্রায় কাছাকাছি চলে এসেছিল এবং দু দলের কর্মীরা স্লোগান পাল্টা স্লোগান দেওয়া শুরু করে। এই হচ্ছে অবস্থা। আর তৃণমূলের কাছেও এটা বড় একটা ব্যাপার। তার কারণ লোকসভা ভোটের ফলাফলের পর মমতা ব্যানার্জি পুরো তার ক্ষোভ উগরে দেয় দলের নেতাদের উপর, কর্মীদের উপর এবং প্রশাসনিক কিছু গাফিলতিও তিনি সামনে তুলে ধরেন। দুর্নীতি থেকে শুরু করে সরকারি কাজে অনীহা এবং বিভিন্ন জায়গায় সরকারি কাজ মনের মতো হচ্ছে না বা যতটুক আশানুরূপ হওয়া উচিত সেরকম হচ্ছে না, এগুলো নিয়ে বিভিন্ন ক্ষোভ প্রকাশ করেন এবং সেগুলো নিয়ে বেশ কিছু উচ্ছেদ অভিযান চলে, বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। তাই দুটো দলের কাছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আর সবথেকে বড় ব্যাপার যেটা, এই কয়েকটা জায়গা বাদ দিলে বাকি জায়গার যারা কর্মীরা রয়েছে সে তৃণমূল কংগ্রেসের হোক, বিজেপির হোক, তারা কিন্তু এই জায়গাগুলোতে তাকিয়ে রয়েছে। তার কারণ এটা বিজেপির কাছে বা বিজেপির কর্মী নেতাদের কাছে যতটা আত্মবিশ্বাস যোগাবে, ঠিক ততটাই তৃণমূল কংগ্রেসের কাছে বা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীর কাছে একটা বিষয় স্পষ্ট হবে যে 2026-এর রূপরেখা কিরকম হতে পারে। যদিও উপনির্বাচনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি পক্ষেই হয়। এরকমও দেখা গেছে যে এই ধূপগুড়িতে যিনি বিধায়ক রয়েছেন তিনিও উপনির্বাচনে জিতে এসেছিলেন, নির্মল চন্দ্র রায়। তিনি কিন্তু লোকসভাতে হেরে গেছেন এবং লোকসভাতে ধূপগুড়িতে বিহাইন্ড রয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু উপনির্বাচনে তিনি জিতে গিয়েছিলেন। আর যার জন্য উপনির্বাচন হয়েছিল সেই সময়টাতে 2021-এর ওখানকার বিধানসভাতে কিন্তু আবার বিজেপি জিতেছিল। আপনি যদি কালিয়াগঞ্জের ভোট দেখে থাকেন তাহলে 59 নাকি 57,000 ভোট মেকআপ করে ওখানে তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে জিতেছিল। আবার সাগরদিঘিতে ঠিক উল্টো ঘটনা ঘটেছে। তো তার জন্য উপনির্বাচনগুলো এখন প্রেডিক্ট করা কঠিন, তবে বেশিরভাগ ক্ষেত্রে সরকারি পক্ষেই যায় এবং এখানে সবাই ঠিকঠাক অংশগ্রহণ করেও না। মানে একটা অংশ বেশ বড় পরিমাণ বাদ চলে যায় যেখানেই সেটা উপনির্বাচন ঘটুক না কেন। এবার যাকগে বাকি যে নির্বাচনগুলো রয়েছে উপনির্বাচনগুলো বিভিন্ন বিধানসভা ক্ষেত্রগুলোতে, তার মধ্যে আমরা একটু বাগদা নিয়ে আলোচনা করে নিই। তার কারণ বাগদার যে উপনির্বাচনটা এটা কেবলমাত্র তৃণমূল কংগ্রেস জিতবে না বিজেপি জিতবে, তৃণমূল কংগ্রেস তার হারানো গড় পুনরুদ্ধার করবে নাকি বিজেপি তার গড় ধরে রাখতে সক্ষম হবে, তার থেকেও বড় ব্যাপার মতুয়া সম্প্রদায়ের যে হেডকোয়ার্টার বলতে পারেন ঠাকুর পরিবার, সেখানকার কর্তৃত্ব টিকিয়ে রাখা এবং পুনরুদ্ধার করা, এটা নিয়েও কিন্তু একটা লড়াই এখানে চলছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায় লোকসভাগতভাবে দুটো এবং বিধানসভাগতভাবে প্রায় 29 থেকে 30টা ক্ষেত্রে যারা প্রার্থী রয়েছে বা রাজনৈতিক দলগুলোর ভোট ভাগ্য বা ভোট অভিমুখ নির্ধারিত করে থাকে। তাদের ভোট যেদিকে যাবে সেদিকেই জিতে যাবে বা সেই পার্টি জিতে যাবে। যতদিন বড় মা বা বীণাপানি দেবী বেঁচে ছিলেন, মমতা ব্যানার্জির সাথে তার যে সখ্যতা ছিল এটা সর্বজন বিদিত এবং মতুয়া সম্প্রদায়ের মানুষজন ঢেলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিত। বড় মার দুই ছেলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং কপিল কৃষ্ণ ঠাকুর, একজন সাংসদ, একজন বিধায়ক, একজন মন্ত্রীও ছিলেন। তো তারাও বেশ ঘনিষ্ঠ ছিল তৃণমূল কংগ্রেসের এবং জবের থেকে কপিল কৃষ্ণ ঠাকুর মারা যান তখন থেকে আস্তে আস্তে তাল কাটা শুরু হয়। কপিল কৃষ্ণ ঠাকুর মারা যাওয়ার পরে ওখানে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর তার ছেলে সুব্রত ঠাকুরকে টিকিটটা দেওয়ার জন্য আবেদন করে, কিন্তু তখন তৃণমূল কংগ্রেসের উত্তর 24 পরগনার প্রভাবশালী নেতাদের মধ্যে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, এখন জেলে রয়েছে। তার হস্তক্ষেপে বা তার সমঝোতায় ওটা কপিল কৃষ্ণ ঠাকুরের স্ত্রী মমতাবালা ঠাকুরকে দেওয়া হয় টিকিটটা। ওই যে তাল কাটা শুরু হলো সেটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, এখনো বেসুরো বেজে চলেছে ঠাকুর পরিবারে। এবার তারপর ওখানে 2019-এ সুব্রত ঠাকুর বিজেপিতে জয়েন করলেন, মমতাবালা ঠাকুরকে হারিয়ে দিলেন। এবার 2024-এও তিনি জিতেছেন এবং তিনি দুবার ওখান থেকে লোকসভাতে জিতেছেন এবং তিনি দুবারই
প্রতিমন্ত্রী হয়েছে। তার ভাই সুব্রত ঠাকুর ওখানকার বিধায়ক। তো মতুয়া সম্প্রদায়ের ভোট ওই দিকটাতেই রয়েছে, সুব্রত ঠাকুর বলুন বা শান্তনু ঠাকুর বলুন, তাদের দিকেই রয়েছে। এবং মমতা বালা ঠাকুর যখন দাঁড়িয়েছিল তখন একটা প্রচার সুব্রত ঠাকুররা করে গেছে বা শান্তনু ঠাকুররা করে গেছেন, এখনো করে থাকেন, যে মমতা বালা ঠাকুর ঠাকুর পরিবারে কেউ নয় এবং ঠাকুর পরিবারে সে থাকেনও নি, ওই বাড়িটাতে সে বা ওই ভিটেতে তিনি কখনো থাকেননি। আর বড়মার সরাসরি ব্লাড কানেক্টেড মমতা বালা ঠাকুর নয়। আর এই ঝামেলাটা আরো মানে বলতে পারেন প্রচুর প্রচুর পরিমাণ বিতর্কের সৃষ্টি করে চৈত্র মাসে, যখন তাদের মূল উৎসবের দিনটা। মমতা বালা ঠাকুর চিৎকার করে অভিযোগ করতে থাকে শান্তনু ঠাকুরের যে প্রতিরক্ষার দায়িত্বে রয়েছে বা নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে, সেই সিআরপিএফ এর জওয়ানরা বড়মান দালান ঘরে জুতো পরে উঠে পড়ে এবং শান্তনু ঠাকুর নাকি মমতা বালা ঠাকুরকে সেখানে ঢুকতে দিচ্ছিলেন না। তালার উপর দরজায় পাল্টা তালা পড়লো, ঝামেলা হলো। মমতা বালা ঠাকুর এবং তার মেয়ে মধুপর্ণা ঠাকুর, যিনি এবার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তারা ওখানে অবস্থান বিক্ষোভে বসেছিল। মধুপর্ণা ঠাকুর নজরে আসা শুরু হলো। তার মধ্যে ওখান থেকে তৃণমূল থেকে বিজেপিতে আসা, আবার তৃণমূলে চলে যাওয়া বিশ্বজিৎ দাস এবার দাঁড়িয়েছিলেন লোকসভাতে, তিনি হেরে গেছেন। উনি এই বাগদার বিধায়ক ছিলেন, তিনি উপনির্বাচনে লড়াই করবেন না বলেছিলেন। আর পার্থভৌমিকের উপর মমতা ব্যানার্জি বিশেষ দায়িত্ব দিয়েছিল। এই মুহূর্তে পার্থভৌমিক কিন্তু তৃণমূলের নতুন পোস্টার বয় বা নতুন মুখ বলতে পারে, মানুষও বেশ পছন্দ করছে। অর্জুন সিংকে হারিয়ে এসছেন এবং এটাও বলা হয় যে পার্থভৌমিক সব থেকে যত 42টি লোকসভা কেন্দ্রের যতজন প্রার্থী ছিলেন সব থেকে কম উনিই খেটেছেন, তারপরে তিনি জিতে গেছেন, তা অর্জুন সিং এর বিরুদ্ধে। তো তাকে জাইন্ট কিলারও বলতে পারে বা যাই বলুক, তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি মধুপর্ণা ঠাকুরকে তুলে নিয়ে আসেন। আর মধুপর্ণা ঠাকুর যদি এই মুহূর্তে জিতে যায়, তাহলে তিনি ভারতবর্ষের সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন 25 বছর 1 মাস বয়সে। পার্থভৌমিক যখন প্রচার করছেন, তিনি কোনো কথা অস্পষ্ট রাখছেন না, তিনি সরাসরি জনগণের কাছে পৌঁছাচ্ছেন। ওখানে সায়নী ঘোষ গেছে, রথীন ঘোষ গেছে, এক্সেবারকার এক নেতারা গেছে, ফিরাদ হাকিম গেছে, তারা বক্তব্য রাখছে, কিন্তু পার্থভৌমিকের উপর বিশেষ দায়িত্ব রয়েছে এবং তিনি জনসংযোগ বেশি করছেন বাগদাতে, তিনি পড়ে থাকছেন এবং তিনি মানুষকে পরিষ্কার এটা বলছেন যে 2.5 বছর বাকি আছে আর বিধানসভা হতে 2026-এ। এই 2.5 বছরের জন্য আমাদেরকে দায়িত্বটা দিন। বাচ্চা মেয়ে যদি এই 2.5 বছর দায়িত্ব না পালন করতে পারে, মানুষের কাছে ছুটে বেড়াতে না পারে, তাহলে 2.5 বছর পর আবার সরিয়ে দেবেন। যদি কাজ করার জায়গাই না দেন, দায়িত্বই না দেন, তাহলে কাজ করবো কি করে? তার স্পষ্ট বক্তব্য। তিনি হাত জোর করে মানুষের কাছে বলেছেন, যদি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীর উপর আপনাদের ক্ষোভ থেকে থাকে, তাহলে আমি হাত জোর করে ক্ষমা চাইছি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে, আমাদেরকে একবারের জন্য দায়িত্বটা দিন। তিনি তার মতো করে মানুষকে বলছেন, প্রচার করছেন। তিনি এটাও ঠাড়ে ঠোড়ে বুঝিয়েছেন যে সরকারি পক্ষের দিকে যদি ভোট না আসে, তাহলে সেক্ষেত্রে উন্নয়ন স্তব্ধ হয়ে যায়। তিনি এরকমও বলেছেন যে আমি গাড়ি নিয়ে যখন আসছিলাম, একজন আমাকে বললেন, দাদা রাস্তাটা ঠিক করে দিন। তিনি হাসতে হাসতে বললেন যে আমাদেরকে তো দায়িত্বই দেননি, দায়িত্ব দিয়েছেন বিজেপিকে, তাহলে আমরা কি করে রাস্তা ঠিক করব? তো তৃণমূলের দিকে যদি ভোট না যায় বা তৃণমূল যদি না জেতে, তাহলে সেক্ষেত্রে উন্নয়নও স্তব্ধ হয়ে যেতে পারে বা উন্নয়নের একটা প্রশ্ন চিহ্ন উঠে যেতে পারে, এটাও তিনি ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন। এবার যদি দেখি লোকসভার নিরিখে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বাগদাতে 20,400 বা তার থেকে সামান্য বেশি ভোটে পিছিয়ে আছে। এবার 20,400 ভোট মেকআপ দেওয়া মানে 40,000 ভোট মেকআপ দিতে হবে। এটা কি এই মুহূর্তে সম্ভব? তার কারণ শান্তনু ঠাকুররা যেই কথাটা বারবার বলতেন যে মমতা বালা ঠাকুর ব্লাড কানেক্টেড না, সরাসরি রক্তের সাথে কোনো সম্পর্ক নেই বড়মার বংশধরদের সাথে, এবার কিন্তু সেই জায়গাটা বলার জায়গা নেই। মধুপর্ণা যা, সুব্রত ঠাকুর যা, শান্তনু ঠাকুরও তাই। তার সাথে আপনি যোগ করে দিন বিজেপির গোষ্ঠী কোন্দল। যখন এরকম একটা হাওয়া উঠেছিল, তখন কেবলমাত্র উপনির্বাচনের মানে দিনক্ষণ ঠিক হয়েছে, তখনই এরকম একটা হাওয়া উঠেছিল যে ওখানে শান্তনু ঠাকুরের স্ত্রী দাঁড়াতে পারে বিধায়কের জন্য প্রার্থী হিসেবে বিজেপি। তখনই ওখানে পোস্টার পড়ে যায়, আন্দোলন শুরু হয়ে যায় যে না, এখানকার ভূমিপুত্রকেই চাই। এবার ওখানে বিজেপি থেকে সম্ভবত দাঁড়িয়েছে বিনয় কুমার বিশ্বাস, তার বিরুদ্ধে ওখানকার বিজেপি স্থানীয় একটা নেতা নেত্রীর অংশ ওখানকার বিজেপির একজন কর্মীকে নির্দল হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। তারপরে কি হতে পারে রেজাল্ট? কালকে মানুষের রায় কোন দিকে যাবে, এটা একটা বড় প্রশ্ন। এবার আসি হচ্ছে রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ। এই দুখানকার যদি গল্প দেখেন, তাহলে একই রকম। দুজনই বিজেপি থেকে 2021-এর বিধায়ক হয়ে জিতেছিল এবং জেতার পর তারা বিধায়ক পদে ইস্তফা দেয়। তারা তৃণমূল কংগ্রেসের হয়ে 2024-এর
লোকসভাতে তারা প্রার্থী হয়েছিল, লড়াই করেছিল, প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং দুজনেই হেরে যায়। একজন সম্ভবত 40,000-এরও ভোটের ব্যবধানে বেশি হেরেছে, কৃষ্ণ কল্যাণী, সম্ভবত 46,600 কত। আর মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণ থেকে, তিনিও হেরেছেন প্রায় 36,000 সামথিং ভোটে। আবার আমি নিজে এখনো পর্যন্ত রেজাল্টটা দেখিনি, কিছু কিছু জায়গায় দেখলাম 39,900 ভোটে। তো তাদেরকে ভোট মেকআপ করে যদি জিততে হয়, একজনকে প্রায় 1 লাখের কাছাকাছি ভোট মেকআপ করতে হবে, আর একজনকে প্রায় 70,000-এর কাছাকাছি ভোট মেকআপ করতে হবে যদি তাদের জিততে হয়। এবার এটা কি অসম্ভব? আপনি যদি বলেন তাহলে অসম্ভব না, কারণ এর আগেও কালিয়াগঞ্জে 57,000 ভোট মেকআপ দিয়ে তৃণমূল কংগ্রেস জিতেছিল। কিন্তু কি করে সম্ভব? কিষাণ কল্যাণীকে আদৌ কি ওখানকার পাবলিক নিতে পারছে রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের হয়ে? বা এই যে রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারীকে তৃণমূল কংগ্রেসই কি আদৌ নিতে পেরেছে? দেখুন, যদি নীতিগত জায়গা থেকে বলেন তাহলে এই দুজনকে দাঁড় করাতেই হতো। তার কারণ নিজের বিধায়ক পদটাকে ছেড়ে দিয়ে তারপর এসেছিলেন, যেহেতু অন্য দল থেকে দাঁড়িয়েছে। তারপরে হেরে গেছে। এবার হয়তো তাদের লাস্ট চান্স। হারলে হয়তো এরপর কেউ কোমাতে চলে যাবেন, কেউ অন্যান্য কোনো পোস্টে চলে যাবেন। কিন্তু তারপরেও এটা তাদের একটা অধিকারের জায়গা থেকে তাদের হয় এটা, এবং সেটা হয়েছে, তারা দাঁড়িয়েছে। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর আরো কিছুটা টাকা ইনভেস্ট হবে, আরো কিছু খরচ হবে। তিনি বড় ব্যবসায়ী, চিন্তা নেই। এর আগে 2021-এ হয়েছে, এবং 2021-এ তো অনেক কাছের মানুষের কাছে এরকমও বলেছে, শুভেন্দু অধিকারীও বলেছে যে বিজেপি আমাকে জিতায়নি, আমি জিতেছি, টাকার জোরে জিতেছি, এরকম টাইপের কথাবার্তা, এবং ওখানে কানপাত্র শোনা যায় এই ধরনের একটি বিষয় ছিল। 2024-এও তার কিছু ইনভেস্ট হলো, আবার খুব কাছাকাছি সময়ে আবার ইনভেস্ট হতে চলেছে। তো বড় ব্যবসায়ী, সেটার ব্যাপার না, কিন্তু মানুষ কি ভোট দেবে? এটা একটা বড় ব্যাপার। আর মুকুটমণি অধিকারীও সেম কেস। মানুষ তাদেরকে কিভাবে গ্রহণ করছে বা তৃণমূল কংগ্রেসও কি করে গ্রহণ করছে, এটা বড় বিষয়। তবে মুকুটমণি অধিকারীর থেকেও রায়গঞ্জটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ উত্তরবঙ্গে এর আগে 2019-এ পুরো মুখ ফিরিয়ে নিয়েছিল এখানকার জনগণ। 2024-এ এসে কোচবিহার মুখ রক্ষা করেছে। এবার 2026-এ পালা বদলের যে জায়গাটা, সেখান থেকে যদি দেখা যায়, বিধানসভা ভোটের নিরিখে যদি দেখা যায়, তাহলে রায়গঞ্জের একটা গুরুত্ব রয়েছে। তার কারণ মমতা ব্যানার্জি এর আগে উত্তরবঙ্গ নিয়ে বিভিন্ন রকম পরিকল্পনা করেছে, অনেক প্যাকেজ ঘোষণা করেছে। অভিষেক ব্যানার্জি তো জনগণের গর্জন বা বিভিন্ন রকম যত তার যাত্রা ছিল, এরকমও হয়ে গেছে যে গাড়ি থেকে নেমে দাঁড় করিয়ে প্রতিশ্রুতি দিয়েছে এবং কথা দিয়েছে, তারপরে পরবর্তীতে ক্যামাক স্ট্রিটে পৌঁছেই কাজ হয়ে গেছে। এরকমও হয়েছে অনেক। তো সেখান থেকে কি হবে, এটা একটা বড় ব্যাপার। এবার থাকলো হচ্ছে আপনার মানিকতলা। মানিকতলাতে সাধন পাণ্ডের যিনি স্ত্রী রয়েছেন, সুপ্তি পাণ্ডে, উনি আশা করি জিতে যাবেন। যদিও 3,575 ভোটের ব্যবধান রয়েছে, এবং ওখানকার অধীনস্থ যে ওয়ার্ডগুলো রয়েছে তার মধ্যে 10টি ওয়ার্ডের মধ্যে 8টি ওয়ার্ডের মধ্যে সম্ভবত 3টি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে রয়েছে এবং বিজেপি এগিয়ে রয়েছে। তো সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন এত কম ভোটে ওখান থেকে মার্জিন নিয়ে বেরিয়ে এসছেন, এটা তো তারাই বলতে পারবে, তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা বলতে পারবেন। ওখানে কুণাল ঘোষকে আহ্বায়ক করে এগোনো হয়েছে, যে নির্বাচন কমিটিটা তৈরি করা হয়েছে 4 জনের যে কোর কমিটি, এবং আজকে তো উনি পুরো বোমা ফাটিয়ে দিয়েছেন। ঠিক উপনির্বাচনের আগের দিন যে কল্যাণ চৌবে তাকে ফোন করেছেন এবং ফোন করে বলেছেন যদি কোনো কারণে জিতিয়ে দিতে পারে বা জেতার জন্য সহযোগিতা করতে পারে কুণাল ঘোষ, মানে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে, তাহলে তিনি নিজেও এখন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি, আইএফএ। তো সেখান থেকে তিনি বলছেন, আর স্পোর্টস এর মানুষ, এর আগে তিনি গোলকিপার ছিলেন, আপনারা জানেন। তো সেখান থেকে কোনোভাবে স্পোর্টস এর কোনো জায়গায়, সে সর্বভারতীয় ক্ষেত্রে হোক, রাজ্যে হোক, তাকে একটা বড় জায়গা পাইয়ে দেবেন। কতটা রাজনৈতিকভাবে দেউলিয়া হলে একটা মানুষ মানে কারো কাছে গিয়ে হেল্প চায় ভোটের আগের দিন তৃণমূলের কাছে, এবং মানে আর লোক পায়নি কুণাল ঘোষের কাছে কেউ হেল্প চায়। যাই হোক, তিনি কুণাল ঘোষের কাছে চেয়েছেন, আর কুণাল ঘোষকে এই মুহূর্তে অক্সিজেন দিচ্ছে তৃণমূল, এর জন্যই হয়তো চেয়েছেন। কুণাল ঘোষ আবার ওই রেকর্ডিংটাকে শুনিয়ে দিয়েছে। কল্যাণ চৌবেও মোটামুটি স্বীকার করেছেন, হ্যাঁ তিনি ফোন করেছিলেন, কিন্তু কিছুটা বলেছেন বিকৃত, এই কথা ওই কথা। যাকগে, তবে এবার আমি এই 4টি জায়গা নিয়ে একবারে আপনাদের সাথে আসি। আমি বারবার বলছি যে বাগদার যে উপনির্বাচনটা, এটা কেবলমাত্র বিজেপি বা তৃণমূল না, এটা পরিবারের ভিতরেও কে ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে বা কেউ আবার পুনরুদ্ধার করতে পারবে কিনা তার ক্ষমতাকে, সেটারও লড়াই। এবং যদি 4টি জায়গা দেখেন, তাহলে আপনি 2019-এর নিরিখে দেখুন, 2021-এর নিরিখে দেখুন, 3টি জায়গাতে বিজেপি জিতেছিল, একটি জায়গাতে জিতেছিল তৃণমূল কংগ্রেস। 3টিতে এগিয়ে বিজেপি, একটিতে এগিয়ে তৃণমূল কংগ্রেস। সেখান থেকে যদি দেখা যায়, তাহলে মানিকতলাতে তৃণমূল এবারও জিতবে। তার কারণ কল্যাণ চৌবেকে কেন প্রার্থী করা হয় ওখানে,
আমার এখনো এই ছোট্ট মাথাতে বোধগম্য হয়নি। মানে হয় এটা বিজেপির সাংগঠনিক দুর্বলতা যে ওখানে আর মানুষ খুঁজে পায় না, কল্যাণ চৌবেকেই দাঁড়া করাতে হবে। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কল্যাণ চৌবে আগামীতেও যদি আরো ৫ বার দাঁড়ায়, ৫ বারই সে হারবে। কারণ মানুষের কাছে যে গ্রহণীয়তা, সেই জায়গাটা তিনি এখনো পৌঁছতে পারেননি। সেটা নিয়ে আগে তাকে নিজের মধ্যেই কাজ করতে হবে। তারপর তো দলের হয়ে তিনি যাবেন। ১। আর বাকি যে ৩ টে রয়েছে, ৩ টেতে বিজেপি যদি পা পিছলে গেলেও যেতে পারে বা মুখ থুবড়ে পড়তে পারে, তাহলে আমি বাগদা দেখছি। তাছাড়া বাকি জায়গায় আমার মনে হয় হাসতে খেলতে বিজেপি জিতে যাওয়া উচিত। আপনাদের কি মতামত? অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।